ওয়েলকাম টু মাই ক্লাস। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোটায়, প্রান্তিকায় এবং গড়ায় কিভাবে নির্ণয় করা হয় আমরা আজকে এটা শিখবো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম কি থাকে? সবসময় স্থির থাকে, সমান না। এটা বলতে হবে কি স্থির থাকে। এখান থেকে কিন্তু কয়েকটা প্রশ্ন আসে যে ক খ সবার জন্য কিন্তু কাজে লাগবে। ক খ আসে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কেন ভূমি অক্ষ বরাবর সমান্তরাল, অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে কেন প্রাইস টেকার বলা হয়, অথবা বাংলায় বলা হয় দাম গ্রহীতা। ক্লিয়ার এতটুকু? এই যে এই প্রশ্নটা, এই একটা ছোট্ট একটা প্রশ্ন, তাহলে আমরা লিখি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম রেখা কেন, অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম রেখা ভূমি অক্ষ বরাবর সমান্তরাল হয় কেন, অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু এম আর হয় কেন। আরেকটা প্রশ্ন থাকতে পারে, খেয়াল করেন তো, আমরা এখানে কয়েকটা প্রশ্ন লিখেছি। সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম রেখা ভূমি অক্ষ বরাবর সমান্তরাল হয় কেন, অথবা এটাকে প্রশ্ন করতে পারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইজ ইকুয়াল টু এ আর ইজ ইকুয়াল টু এম আর, অর্থাৎ দাম গড়ায় এবং প্রান্তিকায় তিনটাই সমান হয় কেন, অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম অথবা ক্রেতা ও বিক্রেতাকে দাম গ্রহীতা বলা হয় কেন। এখানে কয়েকটা প্রশ্ন খেয়াল করেন। সর্বশেষ প্রশ্নটা একটু খেয়াল করি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আমরা সাধারণত ক্রেতা বিক্রেতা বাজারে থাকি, এই জন্য বলতে পারে বাজারকে। পরবর্তীতে বলতে পারে ফার্ম, কারণ ফার্ম হচ্ছে উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান, অথবা এই ফার্মে কারা থাকে, ক্রেতা এবং বিক্রেতা। তাহলে ফার্মে ক্রেতা থাকে, তাহলে ক্রেতা এবং যারা ক্রয় করে তারা হচ্ছে বিক্রেতা। তাহলে বাজার কেউ নির্দেশ করতে পারে, শুধু ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠানকেও নির্দেশ করতে পারে, অথবা আমরা ক্রেতা বিক্রেতা যেহেতু বাজারের সাথে জড়িত, ক্রেতা এবং বিক্রেতাকে দাম গ্রহীতা কেন বলা হয়। আবার ইংরেজিতে আসতে পারে প্রাইস টেকার কেন বলা হয়। তাহলে এই যে তিনটা প্রশ্ন, এই প্রশ্ন তিনটা আপনার আসতে পারে হচ্ছে গিয়ে ক্ষয়তে, কিন্তু আমরা ঘতেও দেখতে পারি এই প্রশ্ন আসতে পারে অন্যভাবে। আমরা একটু বিস্তারিতই শিখবো, কিন্তু এই তিনটা প্রশ্ন আমরা মাথায় রাখবো যাতে কখনো আমাদের মুখস্থ না লিখতে হয়। তো আমরা এখন খেয়াল করি এটা কিভাবে সূচির মাধ্যমে প্রকাশ করে দেখানো যায়। যেহেতু আমরা এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আলোচনা করতেছি, তাহলে এখানে আমাকে প্রথমে মাথায় রাখতে হবে দাম সবসময় স্থির থাকে। কেন স্থির থাকে সেটা আমরা ব্যাখ্যায় যাব। তাহলে আমরা যাই সূচিতে। আমরা প্রথমে জানি কি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হোক আর একচেটিয়া বাজার হোক, আগে উৎপাদন দরকার আছে। তাহলে উৎপাদন অথবা বিক্রয়ের পরিমাণ, আমরা এটা যেহেতু বাজার বিক্রয়ের, তাহলে বিক্রয়ের পরিমাণ থাকতে পারে, এটাকে কিউ দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, এরপরে এটার একটা নির্দিষ্ট দাম থাকবে। আমরা যে কোনো দ্রব্য যদি উৎপাদন করি তাহলে এটাকে বিক্রির উদ্দেশ্যে করি না, তাহলে এটার কি নির্দিষ্ট একটা দাম থাকবে। তাহলে এখানে লিখলাম আমরা দাম। যদি এখন বলেন যে স্যার আমরা দাম রাখি পূর্বে লিখতে পারি কিনা, তাহলে আমরা পূর্বে লিখতে পারি। তা আমি এখানে পরবর্তীতে লিখলাম, তাহলে দামকে প্রকাশ করি পি দিয়া দাম। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে মানগুলা কি থাকবে। যেহেতু আমি এখানে নির্দিষ্ট কোনো উদ্দীপক দেওয়া নাই, তাহলে আমি মানকে আমার নিজের মতো ধরে নিতে পারি। আমি কি বুঝতে পারতেছি? তাহলে আমি এখানে উৎপাদন কয়টা নিব, আমার ইচ্ছা মতো নিব। তাহলে আমি মনে করি 5টা বা 6টা নিলাম। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তাহলে 1 2 3 4 5, পরবর্তীতে দরকার হলে আমরা বৃদ্ধি করব, সমস্যা নেই। দাম ধরলাম কত, 10 টাকা, অথবা যে কোনো একটা পরিমাণ ধরেন 10 টাকাই ধরলাম। তাহলে এখন দাম কিন্তু আমি স্থির লিখতেছি। কেন স্থির লিখতেছি? কারণ এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। স্থির কেন থাকবে এটার ব্যাখ্যা আমরা পরে যাব, কিন্তু আমরা পূর্ণ প্রতিযোগিতা বাজার বললে সেটা আমরা কি করব, দাম সবসময় একটা দেবো, কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। ইজ ইট ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার আসি পরবর্তীতে কি হবে। এটা যদি হয় তাহলে আমি কি মোট আয় পেলাম না? আমি একটা দ্রব্য যদি বিক্রয় করি তাহলে কি হবে, মোট আয় পাবো না? বিক্রয় করলে তো আয় পাবো, যেহেতু যে উৎপাদন অথবা বিক্রয়ের পরিমাণ এখানে লিখছি, তাহলে আমি একটা মোট আয় পাবো। তাহলে যে দ্রব্যটা আমি বিক্রয় করব সেই দ্রব্যটার দাম দিয়ে আমি গুণ করব। ক্লিয়ার এতটুকু? আমি মনে করেন 10 কেজি চাউল উৎপাদন করেছি, তাহলে 10 কেজি প্রতি কেজির দাম কত, ধরেন 5 টাকা। তাহলে 5 টাকা দিয়ে কি আমি কি করব, ওই 10কে গুণ করব। ক্লিয়ার এতটুকু? তাহলে উৎপাদিত বা বিক্রয়ের যে পরিমাণ থাকবে সেই পরিমাণকে আমরা কি করব, তার নিজস্ব দাম দিয়ে গুণ করব, তাহলে মোটায় পেয়ে যাব। ঠিক আছে? অর্থাৎ একজন উৎপাদনকারী অথবা ফার্ম যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করে তার বিক্রয় মূল্য দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, মোট আয় পাবো। আচ্ছা, তাহলে আমরা মোট আয় লিখি। এখন মোট আয়কে কি দিয়ে প্রকাশ করি, টোটাল রেভিনিউ। তাহলে টি আর। ক্লিয়ার এতটুকু? তাহলে মোট আয় কত আসে দেখেন, 10 দিয়ে 1 দিয়ে গুণ করেন কত আসে, 10। জোরে বলি আমরা সবাই, 10। পরে কত আসে, 20। পরে 30। পরে পরে 50। আমরা 5টা আপাতত নিলাম। ক্লিয়ার এতটুকু? এখন আসেন মোট আয়ের পরে আমি গড়ায় চলে যাই। গড়ায় কিভাবে প্রকাশ করে বলেন তো? এ আর দিয়া। গড়ায় কিভাবে বের করে,
গড়ায় বের করে এয়ার, এয়ারের সূত্রটা হবে টি আর বাই কিউ। অর্থাৎ আপনি যেই মোট আয়টা পাবেন সেই মোট আয়কে যদি আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি, ক্লিয়ার এতটুকু? তাহলে একটু খেয়াল করেন, আমরা যে উৎপাদনটা পাবো, মোট আয় পাইছি কত? 10, 20, 30, 40, 50 প্রতি এককে 1, 2, 3, 4, 5। এই যে যার যার এককে তারটা পাইছি না, এখন যার যারটা দিয়ে আমি ভাগ করবো। তাহলে টোটাল পরিমাণ যেটা থাকবে সেটাকে ভাগ করবো কি দিয়ে? উৎপাদনের পরিমাণ অথবা বিক্রয়ের পরিমাণ দিয়ে। ক্লিয়ার এতটুকু? তাহলে এই যে টি আর ডিভাইডেড কিউ, তাহলে এটা ভাগ করলে কত আসে একটু আমাকে বলেন সবাই, তাহলে কত আসে? তাহলে এই যে 1 দিয়ে ভাগ করবো কাকে? টি আর কে, 10 কে, তাহলে 10 কে 10। এই 2 দিয়ে ভাগ করবো কাকে? 20 কে, তাহলে 10 দুগুণে 20 হয়ে যায় না? তাহলে 20 এর ভাগ করে 10 আসে। 3 দিয়ে ভাগ করলে কত আসে? 10। 4 দিয়ে 40 ভাগ করলে কত আসে? 10। 5 দিয়ে ভাগ করলে কত আসে? 10। তাহলে এটা যা আসবে সেটাই আমরা লিখবো। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা এখন শিখতে পারলাম যে উৎপাদনের পরিমাণ আর দাম দেওয়া থাকলে মোট আয় বের করা যায় এবং গড়ায়ও বের করা যায়। এখন পরবর্তীতে আমরা দেখব প্রান্তিক আয় কিভাবে বের করে। তাহলে আমরা আবার লিখলাম প্রান্তিক আয়। প্রান্তিক আয়কে কি দিয়ে প্রকাশ করে? ইংরেজিতে এমআর, মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ হচ্ছে ডেল্টা টিআর, ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ। অর্থাৎ আপনার যে পরিমাণটা হবে পরিমাণের পার্থক্য, মোট পরিমাণের পার্থক্যকে মোট যে বিক্রয়ের পরিমাণ ছিল তার পার্থক্য অনুপাত অর্থাৎ ভাগ করলে যেটা পাওয়া যাবে। আমরা এত কঠিন বিষয়ে যাব না, আমরা একটু সহজ করে মনে রাখবো, ওইটা আমি আরো বিস্তারিত পরের ক্লাসে দেখাবো। কিন্তু এখন যে সহজভাবে দেখবেন, মোট যেহেতু এখানে মোট আয় আছে, এই মোট আয়কে বিয়োগ করে দিব। প্রথমে যেটা থাকবে, মনে করেন যে এখানে কি আছে? 10 আছে না? প্রথমটা যা আছে প্রথমটা আমি লিখবো। ক্লিয়ার এতটুকু? লেখার পরে আমি কি করব? নিচে যে সংখ্যাটা থাকবে সেটা থেকে উপরেরটা বিয়োগ করবো। তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে কত থাকে? 10। 30 থেকে 20 বিয়োগ করলে কত থাকে? 10। 40 থেকে 30 10। 50 থেকে 40 10। এখন বলতে পারেন স্যার এখানে প্লাস মাইনাস তো হইতে পারে। একটু খেয়াল করেন যে এখানে যে মোট পরিমাণগুলো দেওয়া আছে, আমি বলেছি প্রথমটা যা আছে সেটা লিখবো, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দিব। তাহলে পরেরটা কিন্তু বড় সংখ্যা, তাহলে 20 থেকে 10 বাদ যাবে, 30 থেকে 20 বাদ যাবে, 40 থেকে 30 আর 50 থেকে 40। তাহলে এইভাবে ভাগ করবেন। আপনি কখনোই 10 থেকে 20 কে, 20 থেকে 30 কে বাদ দিবেন না। মনে থাকবে এতটুকু? তাহলে আমরা বিষয়টা কি শিখতে পারলাম যে আচ্ছা এটা একটা বক্স করে দেই, একটু দেখতে দেখি ভালো দেখা যায় কিনা। একটু মেকআপ করলে তো সবকিছুই ভালো লাগে। আমাকে আমাকে বললেন তো যে মেকআপ করার পরে ঠিক আছে কিনা। আর সবাই যারা যারা পারবেন রেসপন্স করবেন। রেসপন্স করলে কি হয় যে আমারও যদি আরো বিস্তারিত কথা থাকে তাহলে অটো আসে আর কি। এবার সবাই খেয়াল করেন যে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যখন মোট আয়, প্রান্তিক আয় এবং গড় নির্ণয় করতে গিয়েছিলাম, প্রথমে আমরা কি করতে হয়েছে? বিক্রয়ের পরিমাণ ধরতে হয়েছে অথবা উৎপাদনের পরিমাণ ধরতে হয়েছে। আমি 5টা নিলাম, একবার করছি, 2বার, 3বার, 4বার এবং 5বার। তো 5বার আমি উৎপাদনে গিয়েছি। এখন আসেন, এই উৎপাদন যখন গিয়েছি তখন আমার কি উৎপাদিত দ্রব্যটাকে বাজারে বিক্রি করতে হয়েছে আমাকে। তাহলে বিক্রি করতে একটা নিজস্ব মূল্য পেয়েছি। তার মানে কি প্রথম এককের জন্য আমি কি মূল্য পেয়েছি? 10 টাকা। দ্বিতীয় একের জন্য কত পেয়েছি? 10 টাকা। আমি এখানে সব 10 টাকা নিয়েছি, কারণ আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম কি থাকে? স্থির থাকে। এই কারণে নিয়েছি। কেন স্থির হয় আমি ব্যাখ্যায় পরে আসতেছি। এরপরে আসেন, এই যে মোটায় যে নির্ণয় করলাম, তাহলে মোটা আমি কিভাবে নির্ণয় করলাম? যে উৎপাদনের পরিমাণকে দাম দিয়ে গুণ করে, তাহলে এটা আমরা লিখে দিতে পারি এখন। তাহলে এটা সমান কি হতে পারে? পি ইন্টু কিউ। পি ইন্টু কি হতে পারে? কিউ। তাহলে লিখলাম এটা সমান এটা, আর এটা তো লিখিয়ে দিলাম। আচ্ছা এবার আসেন, গড়ায় যখন বের করবো তখন কি করব? গড়ায় যখন বের করব, গড়ায় বের করতে গেলে মোট যে আয়টা থাকবে সেটাকে উৎপাদনের পরিমাণ অথবা বিক্রয়ের পরিমাণ দিয়ে কি করব? ভাগ করব। সূত্রটা আমরা মুখস্থ করে ফেলবো এখনই। এই ভাগ করার পরে আমরা যেটা দেখলাম, 1 দিয়ে ভাগ করলে 10 একে 10, 2 দিয়ে ভাগ করলে কি হয়? 2 দিয়ে ভাগ করলে কি হয়? 10, 3 দিয়ে ভাগ করলে 30 কে 10, 4 দিয়ে 40 কে ভাগ করলে 10, 5 দিয়ে 50 কে ভাগ করলে 10, একই রকম হয়। আবার এদিকে খেয়াল করেন, যখন আমরা প্রান্তিক আয়ে যাব, আমরা বলছিলাম মোট যে পরিমাণটা থাকবে, এই যে মোট পরিমাণ, এই যে মোট যে পরিমাণটা থাকবে, এই পরিমাণের পার্থক্য, এই যে ডেল্টা টিআর লিখছি না, এটা একটু দেখাই দেই। এই যে ডেল্টা টিআর, তাহলে ডেল্টা টিআর সমান কি হবে? প্রথম যেই এই যে এটা থেকে এটা বাদ যাবে, তাহলে 20 থেকে 10 বাদ, তাহলে কত থাকে? 10। এরপরে লিখছি ডেল্টা কিউ, তাহলে ডেল্টা কিউ সমান কি? দ্বিতীয় যে পরিমাণটা থাকবে, কিউ কোথায় আছে? এই যে কিউ এখানে আছে, তাহলে 2 থেকে বাদ কত?
এক, তাহলে কত থাকে দেখেন, বুঝছেন কিনা? আমরা যে এমআর বের করতে গিয়ে ডেল্টা টি আর বাই ডেল্টা কিউ লিখেছি না? ডেল্টা মানে কি? পরিবর্তন, মানে দুইটার মধ্যে পার্থক্য, বিয়োগফলকে প্রকাশ করি আমরা। কি কাকে প্রকাশ করি ডেল্টা দিয়ে? বিয়োগফল। কার বিয়োগফল? দ্বিতীয় একক থেকে প্রথম এককের, মানে পরবর্তী থেকে আগের যেটা ছিল, মানে প্রাথমিক পর্যায়ে যেটা ছিল তার বিয়োগফল। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা কি করব, এই যে ডেল্টা টি আর, তাহলে ডেল্টা টি আর কি? টি আর এই যে এখানে, তাহলে 10 আর 20 সাথে পার্থক্য হবে। তাহলে এখানে প্রথম কোনটা? 10। আর দ্বিতীয় কোনটা? হ্যাঁ, তাহলে পরবর্তী যেহেতু 20, তাহলে এই যে 20 থেকে পরবর্তী 20 থেকে বাদ দিতে হচ্ছে কাকে? 10 কে। বিয়োগফল করলে কত হয়? 10। আর ডেল্টা কিউ, ডেল্টা কিউ এখানে কি আছে? যে কিউ, তাহলে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিব। তাহলে দ্বিতীয়টা এখানে কে? 2, 2 থেকে বাদ দিব 1, তাহলে রয়ে গেল কত? 1। এখন যদি আমি এই যে সূত্রটা মেনটেন করি যে এম আর ইজ ইকুয়াল টু ডেল্টা টি আর বাই ডেল্টা কিউ, তাহলে কি ডেল্টা টি আর বাই ডেল্টা কিউ, ডেল্টা টি আর এর মান কত? 10, ডেল্টা কিউর মান কত? 1, ভাগ করলে কত হয়? 10। তাহলে এই যে আমি এটা পেয়েছি, এটা এতটুকু কাজ করে তারপরে পেয়েছি না? ক্যালকুলেশন করতে হয়েছে না আমাকে? কিন্তু আমি পরীক্ষার সময় যেহেতু এত সময় আমার নাই, আমি একটু শর্টকাট মেথডে চলে যাব। কি করব, এই যে ডেল্টা টিআর, এই টিআর এ চলে আসবো, দ্বিতীয় প্রথম যেটা থাকবে সেটা আমাকে লিখবো, লেখার পরে দ্বিতীয়টা থেকে প্রথম, দ্বিতীয়টা থেকে প্রথম, দ্বিতীয়টা থেকে প্রথম, দ্বিতীয়টা থেকে প্রথম। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এখন আপনারা খেয়াল করেন যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যদি কখনো মোটায়, গড়ায়, প্রান্তিকায় বের করে, তাহলে এই ফর্মুলা যদি আমরা দেখি, তাহলে কি আমরা বের করতে পারবো না? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যদি মোটায়, গড়ায় এবং প্রান্তিকায় নির্ণয় করতে বলে, তাহলে, এবং খেয়াল রাখবেন সবসময় যে এটা কোন বাজারের কথা বলছে। আমরা তো শিখছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলে আপনি আগে বলবেন আমি একটা দ্রব্য বিক্রয় করব বা উৎপাদন করব, তাহলে কি করতে হবে? আগে একটা দ্রব্য নিতে হবে। তাহলে প্রথম একক নিলাম, তারপরে দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক, পঞ্চম একক। এখন একটা দাম থাকবে, সব সময় মনে রাখবেন, পৃথিবীর যা কিছু উল্টায় যাক, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম কি থাকবে? স্থির থাকবে। আপনি 10 নিয়েছেন, 10 সবগুলাই 10, যদি 1 নেন সবগুলাই 1, যদি 5 নেন সবগুলাই 5। এখানে কোনো ভেরিফিকেশন নাই যে না নির্দিষ্ট কোনো দাম নিতে হবে। আর উদ্দীপকে যদি কখনো দেওয়া থাকে তাহলে সেটাই আমাকে নিতে হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আসি, বের করার নিয়মগুলো আমরা শিখছি। এবার এখানে একটু খেয়াল করেন, এই যে এতটুকু আছে, এটা আমরা কি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি না? তাহলে আমরা এখন চিত্রের মাধ্যমে যাব। আমরা বরাবরই জানি একটা লম্ব অক্ষ ধরবো আর একটা কি অক্ষ ধরবো? ভূমি অক্ষ। আর এই যে এখানে, তাহলে এই যে চিত্র থেকে বলেন তো, লম্ব অক্ষে কি থাকবে আর ভূমি অক্ষে কি থাকবে? আচ্ছা, থ্যাংক ইউ। লম্ব অক্ষে থাকবে দাম, তাহলে আমি লিখলাম দাম, লিখলাম, তাহলে কি হবে? দাম। আর কি কি আছে? মোটায় আছে, গড়ায় আছে, প্রান্তিকে আছে। এই যে যারা যারা আছে সবাই কি কোথায় থাকবে? লম্ব অক্ষে। তাহলে এখানে লিখলাম, তাহলে মোটায়, গড়ায়, তারপরে কি থাকবে? প্রান্তিক আয়। এখন এটাকে সংক্ষেপে লেখা যায় পি টি আর, তারপরে লেখা যায় এ আর এ মান। এই যে চারটা এইভাবেও লেখা যায়। আর এদিকে লিখবো কি? উৎপাদন অথবা বিক্রয়ের পরিমাণ, কিউ দিয়ে প্রকাশ করলাম। এখন বিক্রয় উৎপাদনের পরিমাণ কয়টা ছিল? 1 থেকে কত পর্যন্ত? 5 একক। আপনি এখানে একক লিখে দেওয়া যায়, আমি লিখি নাই। আচ্ছা, এটা সমান দূরত্ব নেবেন, যেহেতু 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, সমান দূরত্ব নেবেন। আমার হয়তো 19-20 হইতে পারে। 1, 2, 3, 4, 5। ক্লিয়ার এতটুকু? এখন এই যে দাম এখানে কি ছিল? 10। তাহলে দাম ছিল 10, তাহলে মনে করেন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দাম যেহেতু একটা, এই জন্য আমি একটু দূরত্ব বেশি নিয়ে আমি 10 পর্যন্ত লিখেছি। ক্লিয়ার এতটুকু? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যে স্যার এখানে আমি বুঝতে পারি না যে এখানে কেন 10 লিখছেন? এখানে হচ্ছে দাম হচ্ছে 10, এর আগে কি 1, 2 আছে? নাই। এই জন্য আমি একটা মার্ক করে 10টাই শুধু লিখছি। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে সবসময় যেই সংখ্যাগুলো দিয়ে প্রকাশ করবো ওই সংখ্যাটাই লিখবো, অতিরিক্ত কোনো লেখার দরকার না। হয়তো আমি এরকম মার্ক করে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সহজ হবে আর কি, চিত্রে আঁকতে গিয়ে অথবা চিত্র অঙ্কনের সময় আপনার কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না। ক্লিয়ার এতটুকু? ওকে। এখন খেয়াল করেন, যখন উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ 1 ছিল তখন দাম কত? 10। তাহলে দামে চলে যাই, উৎপাদন যখন 1, দাম কত? 10। তাহলে যে লম্ব বরাবর টান দিলাম। ক্লিয়ার? এটাকে এ লিখলাম। ইচ্ছা করি আপনি যে কোনো কিছু সংখ্যা দিতে পারেন, মানে এ বি সি ডি যাই অ্যালফাবেট ইউজ করতে পারেন, দিলাম। দ্বিতীয়টা কত? এখন আসলে তো 2 এর জন্য কত? আমি কিন্তু দাম অঙ্কন করতেছি, দাম রেখা অঙ্কন করতেছি। 2 এর জন্য কত? 10। তাহলে 2 এর জন্য 10-এ চলে গেলাম, এই যে 10, এটাকে ধরেন বি ধরলাম। 3 এর জন্য কত? 10। অর্থাৎ আমরা পরবর্তীতে যতগুলো আছে সবগুলাই কি
10 যেহেতু আমি একবারে লিখে যাই, কারো বুঝতে তো সমস্যা হয় নাই? ওকে গুড, তাহলে এই 10 দিলাম। এখন এই পর্যন্ত হয়ে গেছে। আমরা তো জানি আরেকটা নিলে আবার এদিকে যাবে, তাই না? তাহলে আমি একটু এটা হালকা বর্ধিত করে দিলাম, এখানে পি লিখলাম। ক্লিয়ার এতটুকু? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এটা এখানে নিয়ে কারো সমস্যা আছে? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কি, এই যে দেখেন উৎপাদনে অথবা বিক্রয়ের পরিমাণ যদি আমি ধীরে ধীরে কি বৃদ্ধি করছি না, একের পরে 2, 2 এর পরে 3, কিন্তু দাম কিন্তু স্থির। অর্থাৎ 1 একক 10 টাকা পাই, এটাতে 20 টাকা পাই। 20 টাকা কেন পাই? দুইটার জন্য পাই। তাহলে প্রতি এককে কত করে পাই? 10 করে। গুড। বিক্রয়ের পরিমাণ আমি যতই বৃদ্ধি করি না কেন, দাম স্থির থাকার কারণে মোটাই কিন্তু ঠিকই বাড়ছে। বাড়লো কি? সমহারে বাড়ছে। এই যে 10, এখান থেকে 10 বৃদ্ধি পেয়েছে, এখান থেকে 10, অর্থাৎ বিক্রয়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, মোটায়ও বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা সমান অনুপাতে। ক্লিয়ার এতটুকু? তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, বা আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার বিক্রয়ের পরিমাণ বাড়াইছি, এখন তো মোট আয়ও বেড়ে গেছে, কিন্তু কিভাবে বললো? এটা অনেকে খেয়াল রাখে না। খেয়াল রাখতে হবে যে সমান হারে কিন্তু বাড়তেছে, অর্থাৎ প্রতি একক থেকে কিন্তু আমি সমপরিমাণই আয় পাচ্ছি। যে প্রথম একক থেকে 10, দ্বিতীয় একক থেকেও আমি 20 পেলাম। তার মানে কি দুইজন, এখানে দুইটা ভাগ আছে, তাহলে দুইটা ভাগ থাকলে কি 10, 10, 20। ক্লিয়ার? এরকম ভাবে 3-এর ক্ষেত্রে দেখেন 3টা, 4-এর ক্ষেত্রে 4টা ভাগ, 5-এর ক্ষেত্রে 50, 5টা ভাগ। তাহলে প্রতি এককের মূল্য কত ছিল? 10, এবং আমি সমহারে মানটা পেয়েছি। তার মোটায় বৃদ্ধি পেল, সেটা কি হারে বাড়ে? সমান হারে বাড়ে। ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে এখান থেকে আর কোনো প্রশ্ন নেই তো? তাহলে আমি বুঝতে পারলাম দাম রেখা ভূমি অক্ষ বরাবর কি হয়েছে। এই যে ভূমি অক্ষ, এটা কি ভূমি অক্ষ না? এটা যদি ভূমি অক্ষ হয় তাহলে এটা কি ভূমি অক্ষ বরাবর হয়েছে না? রেল লাইনের মতো হয়েছে না? রেল লাইনের এটাকে সমান্তরাল বলি নামটা। তাহলে আমরা এখানে কি রেল লাইনের মতো হয়েছে, এটাকে সমান্তরাল বলি। তাহলে এটা কার অক্ষের সমান্তরাল? ভূমি অক্ষের সমান্তরাল। এটা কোন রেখা? পি। পি মানে কি? দাম রেখা। এখন একটু খেয়াল করেন, এই যে আমরা এখানে প্রশ্ন লিখেছিলাম প্রথমে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম রেখা ভূমি অক্ষ বরাবর সমান্তরাল হয় কেন, ব্যাখ্যা করেন। তাহলে এখন আমরা চিত্রে চলে যাই। এখন এই যে চিত্রে দেখেন ভূমি অক্ষ বরাবর সমান্তরাল হয়েছে, এটা এখন ব্যাখ্যা করব কেন হয়েছে। তা কেনের উত্তর কি হইতে পারে বলেন? কেন হয় আগে বুঝার চেষ্টা করেন, তারপর আপনারা নিজেদের মতো ব্যাখ্যা করবেন। হ্যাঁ, দাম স্থির। এখন দাম স্থির হয় কেন প্রশ্ন আসতে পারে না? আপনার প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারবো, আদারওয়াইজ কিন্তু সম্ভব না, কারণ আমার হয়তো আমি জানি, কিন্তু আমি জানলে কি আমার আসতেছে না। এখন আপনি প্রশ্ন করেন, আমি ফিডব্যাক দিই। হ্যাঁ, প্রথমে বলছি যে এখানে আমরা প্রশ্নে পেয়েছি, একটা প্রশ্ন রেখেছে আমাদেরকে যে দাম রেখা ভূমি অক্ষ বরাবর কি হয়? সমান্তরাল হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওরা প্রশ্ন করেছে কেন হয়। তো আমরা জানি দাম স্থির এই কারণে হয়। এখন দাম স্থির হয় কেন প্রশ্ন আসতে পারে না? তাহলে দাম স্থির হয়, আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা সংজ্ঞা জানি, কিন্তু যে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে, জানি কিনা? যেখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতারা থাকেন, সেখানে ক্রেতার সংখ্যা বেশি, বিক্রেতার সংখ্যা বেশি। আমি ইচ্ছা করলে যে কোনো দ্রব্য যে কোনো দোকান থেকে কিনতে পারি। এবং আরেকটা বিষয় মাথায় খেয়াল রাখবেন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সমজাতীয় দ্রব্য উপস্থিত। সমজাতীয় বলতে বুঝেন তো, একই রকম দ্রব্য থাকবে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সমজাতীয় দ্রব্য অনেক থাকবে, দোকান অনেক থাকবে, আর আমরা তো ক্রেতারা অনেক। ক্রেতা বিক্রেতা অসংখ্য থাকে। এই ক্রেতা বিক্রেতা যখন দর কষাকষির মাধ্যমে একটা দ্রব্যের মধ্যে কি নির্দিষ্ট পরিমাণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করে। কারণ আমরা জানি চাহিদা এবং যোগানের মাধ্যমে কি হয়? ভারসাম্য হয়। আমার চাহিদা আছে এত কেজি বা এত টনের, আর তার যোগান দেওয়ার ক্ষমতা আছে, তাহলে আমরা কি করবো? একটা নির্দিষ্ট নেগোসিয়েশন আসবো নির্দিষ্ট দামের মাধ্যমে। তখন যে দামটা নির্ধারিত হবে, এই দামটাই সবাইকে মেনে নিতে হয়। এই কারণে তখন কি স্থির থাকার কারণে দেখেন প্রতি এককে, এই যে এক এককেও দাম 10 টাকা, 2 এককেও 10 টাকা, 3 এককেও 10 টাকা। আপনার বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ বাড়ছে, আপনার হয়তো মোটাই বাড়বে, কিন্তু দাম কিন্তু প্রতি এককে নির্দিষ্ট। এই কারণে কি ভূমি অক্ষে এটা কি হয়? সমান্তরাল হয়। ক্লিয়ার এতটুকু? এখন একটু খেয়াল করেন, একইভাবে যদি আপনি খেয়াল করেন যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এম আর হয় কেন, এটা আমরা এখন দেখব। এবার খেয়াল করেন তো, মোট থেকে কি বের করব? গড়া এবং প্রান্তিকায়। যখনই কখনো বলবে যে মোট বের করেন, তখন আমরা উৎপাদনের পরিমাণ আর দাম দিয়ে গুণ করি। আবার যখন দেখেন গড়ায় অথবা প্রান্তিকায় বলবে, তখন আমরা এই মোট আয় থেকে সবগুলা বের করব। আমাদের গড়ায় প্রান্তিকায় বের করতে প্রথমে কি লাগবে? মোট আয় লাগবে। যদি মোট আয় না থাকে তাহলে আমাকে বের করতে হবে, বের করে আমাকে গড়ায় প্রান্তিকায় বের করতে হবে। আর যদি দেওয়া থাকে তাহলে তো ওকে, যেহেতু আমার এটা বের করে ফেলেছি আগে, তাহলে এখান থেকে আমরা করতে পারি। একটু খেয়াল করেন, গড়ায় কিভাবে বের করছিলাম? মোটাইকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে 10 করে পেয়েছি না? এবার খেয়াল করেন, তাহলে একের জন্য কত পেয়েছি? 10। তাহলে যে একের জন্য 10, 2 এর জন্য কত পেয়েছি? 10। প্রত্যেকটার জন্য 10 10 পেয়েছি না?
দেখেন প্রত্যেকটার জন্য 10 পেয়েছি না? তো এই যে প্রত্যেকটা আমাকে কি আবার রাখতে হবে? আমি জাস্ট দেখাচ্ছি। তাহলে এখানে সমান কি এ আর লেখা যায় না? তার মানে কি পি এর মান আর এ এর মান সমান ছিল না, 10 ছিল না? তাহলে আমি কি 10 লিখতে পারি না? ঠিক সেম ভাবেও কি এম আর এর মানও 10 বের হয়েছে না? তাহলে এম আর যদি 10 বের হয় তাহলে এখানে কি এম আর লিখতে পারি না? তাহলে আগের যে বিশ্লেষণটা বললাম যে পূর্ণ, আমি আবার একটু বলি, আগের যে বিশ্লেষণটা বললাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, তারা দর কষাকষির মাধ্যমে নিজেদের চাহিদা এবং যোগানের সাপেক্ষে একটা নির্দিষ্ট দামে নির্ধারণ করে। এই নির্দিষ্ট দামটা যে নির্ধারণ করে এটা কার জন্য? ক্রেতার জন্য না, এবং বিক্রেতার জন্য হতো। তাহলে ক্রেতা এবং বিক্রেতা উভয় কি এই দামটা মেনে নিতে হয়। তাহলে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে মেনে নিতে হয়। এই কারণে দাম রেখা কি হয়? ভূমি অক্ষের সমান্তরাল হয়। এই যে দেখেন এটা কেমন সমান্তরাল হয়েছে? পূর্ণ স্থিতিস্থাপক রেখার মতো। পূর্ণ স্থিতিস্থাপক কি মানে? পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখাও কিন্তু আপনার এরকম ভূমি অক্ষ বরাবর সমান্তরাল। এখানে আরেকটা বিষয় আমরা দেখছি যে দামের সাথে সাথে গড়ায় প্রান্তিকায় পরস্পর সমান হয়েছে, এই জন্য এটা কি হয়েছে? তিনটা মানই সমান। যেখানে আমরা দেখতে পেলাম পি আর ইজুয়াল টু এ আর ইজুয়াল টু এম আর হয় কেন, এই বিশ্লেষণে যদি আসি তাহলে এটা সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা যায় কেন তিনটা সমান হয়েছে। আবার পরবর্তীতে যদি আমরা দেখি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম অথবা ক্রেতা অথবা বিক্রেতাকে দাম গ্রহীতা অথবা প্রাইস টেকার বলা হয় কেন? কারণ কি আমরা বলছি যে যেহেতু ক্রেতা বিক্রেতা অসংখ্য থাকবে, একটা নির্দিষ্ট চাহিদা এবং যোগান থাকবে, তারা নির্দিষ্ট দামে পৌঁছাবে। এখানে কেউই এককভাবে ক্রেতা হোক আর বিক্রেতা হোক বাজার দামের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে না। তার কারণে এই মানে বাজারে যে দামটা নির্ধারিত হয় সেটাই কি হয়? তাদেরকে মেনে নিতে হয়। এই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বাজার হোক, ফার্ম হোক, ক্রেতা অথবা বিক্রেতা হোক, সবাই কি দাম গ্রহীতা অথবা ইংরেজিতে আসলে প্রাইস টেকার। ক্লিয়ার এতটুকু? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে এই যে তিনটা প্রশ্ন আমরা এখানে দেখলাম, এই তিনটা প্রশ্ন থেকে কয়েক প্রশ্ন আসতে পারে। তো যারা এই বছরের পরীক্ষার্থী আছো তারা কি করবা? এই তিনটা প্রশ্ন আগে মুখস্থ করবা। মুখস্থ বলতে কি আমি যেভাবে বুঝাইছি এখন মেন বইটা দেখবা, অথবা যদি প্রয়োজন হয় আমি এটার একটা শর্ট একটা নোট দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে এটা বারবার পড়বা, পড়তে পড়তে একসময় এটা অটো পারবা তুমি। কিন্তু যে মুখস্থ করে লিখতে দেবা পরীক্ষার হলে কিন্তু আর সেটা একবার কলম যদি দাঁড়ায় যায় সেই ক্ষেত্রে তুমি কিন্তু আর এটা চালু করতে পারবা না। কারণ অনেক বিষয় আছে যে বানায় লেখা যায়, তুমি তো এখানে না বুঝলে এটা বানাইতে পারবা না। আমি হয়তো ভুল হয়ে যাবে, আর ভুল হয়ে গেলে তো মার্ক নেগেটিভ মার্কে চলে যাবে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা আজকে যে ক্লাস নিলাম এই ক্লাসে কি শিখতে পেলাম? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোটায় প্রান্তিকায় গড়ায় কিভাবে নির্ণয় করে, এবং এখান থেকে কিভাবে সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারে। দাম রেখা ভূমি অক্ষ বরাবর সমান্তরাল হয় কেন? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি এ আর এম আর এক হয় কেন? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে অথবা ফার্মকে অথবা ক্রেতা ও বিক্রেতাকে দাম গ্রহীতা অথবা প্রাইস টেকার বলা হয় কেন? ক্লিয়ার এতটুকু? তাহলে আর কোনো সমস্যা থাকবে? আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আলোচনা করেছি, যেখানে মোটায় গড়ায় এবং প্রান্তিকায় নির্ণয় করেছি। আমরা আগামী ক্লাসে একচেটিয়া বাজারের ক্ষেত্রে সেম জিনিসটাই নির্ণয় করব। পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইল। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।